দীর্ঘ 10 বছর পরে আজ এই কাহিনী লিখবার অনুমতি পেলাম। হোমসের সম্মতি ছিল না বলে এতদিন দেশবাসীকে এই বিচিত্র অদ্ভুত কাহিনী জানাতে পারিনি। সময়টা ছিল 1894 সালের বসন্তকাল। গোটা লন্ডন শহরে তোলপাড় অনারেবল রোনাল্ড অ্যাডওয়ারের খুনের ব্যাপার নিয়ে। খুনের ঘটনাটি ঘটেছিল এক অবিশ্বাস্য পরিস্থিতিতে। রোনাল্ড অ্যাডওয়ার হলেন আর্ল অফ মেনুথের দ্বিতীয় পুত্র। আর্ল সে সময় অস্ট্রেলিয়ার একটা কলোনির গভর্নর। চোখের চিকিৎসার জন্য অ্যাডওয়ারের মা দেশে উঠেছিলেন 427 নম্বর পার্ক লেনে। অ্যাডওয়ার আর তার বোন হিলদাও ছিল তার সঙ্গে। সমাজের অভিজাত মহলে মেলামেশা করতেন অ্যাডওয়ার। শান্ত ধীর প্রকৃতির মানুষ, সহজ সরল জীবনযাত্রা, তাই তার শত্রু কেউ ছিল না। কার স্টুয়ার্টসের মিস অ্যাডিথ উইলির সঙ্গে তার বিয়ের সম্বন্ধ হয়েছিল। পরে অবশ্য উভয় পরিবারের সম্মতিতেই বিয়ে নাকচ হয়ে যায়। এই বিবাহের ব্যাপার নিয়েও প্রতিদ্বন্দ্বিতার কোনো ব্যাপার ছিল না। তবুও অত্যন্ত অবিশ্বাস্যভাবে 1894 সালের 30শে মার্চ রাত 10টা থেকে 11:30টার মধ্যে ঘটে গেল একটা দুর্ভাগ্যজনক ঘটনা। নৃশংসভাবে অজ্ঞাত আততায়ীর হাতে খুন হলেন অ্যাডওয়ার। তদন্তের ফলে জানা গিয়েছিল তাস খেলতে ভালোবাসতেন রোনাল্ড অ্যাডওয়ার। এজন্য বিভিন্ন ক্লাবের সভ্য তালিকায় নাম লিখিয়েছিলেন। প্রায় প্রতিদিনই কোনো না কোনো ক্লাবে তাস খেলতেন। মৃত্যুর দিন বাঘাটেলি কার্ড ক্লাবে ডিনারের পরে তাস খেলছিলেন মিস্টার মারেস সার্জন হার্ডি এবং কর্নেল মোরেনের সঙ্গে। খুবই সাবধানী এবং সতর্ক খেলোয়াড় ছিলেন রোনাল্ড। বড় একটা হারতেনও না। যখন খেলা ছেড়ে উঠতেন রীতিমতো পকেট ভারী থাকত তার। সেই দিন বড়জোর 5 পাউন্ড হেরেছিলেন। এজন্য তার মুষড়ে পড়বার কোনো কারণ ছিল না। আর্থিক অবস্থা যথেষ্টই ভালো ছিল। আরও জানা গিয়েছিল সপ্তাহখানেক আগে কর্নেল মোরেনকে পার্টনার নিয়ে খেলে গডফ্রে মিনার এবং ব্যালমোরানের কাছ থেকে 420 পাউন্ড জিতেছিলেন। 30শে মার্চ অর্থাৎ খুনের রাতে 10টায় ক্লাব থেকে বাড়ি আসছিলেন অ্যাডওয়ার। পরিচারিকা তাকে বসবার ঘরে ঢুকতে দিয়েছিল। মা এবং বোন সে সময় বাড়িতে ছিলেন না। রাত 11:20 লেডি মেনুথ মেয়েকে নিয়ে বাড়ি ফিরে এলেন। ছেলের ঘরে ঢুকতে গিয়ে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ। চেঁচিয়ে ধাক্কা দিয়ে কোনো সাড়া না পেয়ে লোকজন ডেকে জড়ো করে দরজা খোলা হলো। দেখা গেল টেবিলের কাছে পড়ে আছেন হতভাগ্য রোনাল্ড। রিভলভারের গুলিতে মাথার খুলি দুমড়ে কুঁকড়ে গেছে। ঘরের মধ্যে কিন্তু কোনো অস্ত্র পাওয়া যায়নি। টেবিলের উপর পাওয়া গেছে 10 পাউন্ডে 2টো নোট, আর ছোটোখাটো থাকে সাজানো ছিল সোনায় রূপোয় মিশিয়ে 17 পাউন্ড 10 শিলিং। ক্লাবের কয়েকজন বন্ধুর নাম লেখা ছিল একটা কাগজে। নামগুলোর পাশে কতগুলো সংখ্যা বসানো। অনুমান করা হয়েছিল মৃত্যুর আগে তাসের জুয়ায় হার জিতের একটা হিসাব কষে দেখেছিলেন তিনি। মামলাটা ছিল খুবই জটিল। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। রোনাল্ড বন্ধ করে দিয়েছিলেন কিনা অনুমান করার মতো কোনো সূত্র পাওয়া যায়নি। ঘরে খুন করার পর দরজা বন্ধ করে জানালা দিয়ে পালিয়েছিল। মাটি থেকে কম করে হলেও 20 ফুট উঁচুতে জানালা। জানালার নিচেই ক্রোকার্সের একটা ঝোপ। 20 ফুট উঁচু জানালা থেকে যে কেউ নিচে লাফিয়ে পড়েছে এমন কোনো চিহ্ন ঝোপের মধ্যে বা মাটিতে পাওয়া যায়নি। এ থেকে বোঝা যাচ্ছে রোল্যান্ড নিজের দরজা বন্ধ করেছিলেন। তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে খুনি ঘরে ঢুকেছিল কোন পথে? কোনো রকম চিহ্ন না রেখে জানালা বেয়ে ওঠা কারোর পক্ষেই সম্ভব না। হত্যাকারী জানালা দিয়ে গুলি করেছিল। ঘটনা যদি হয় এরকম, তাহলে তার টিপ অসাধারণ স্বীকার করতে হবে। কেননা রিভলভার থেকে গুলি ছুড়ে ওভাবে খুলি জখম করা খুবই দুঃসাধ্য ব্যাপার। পার্ক লেন সবসময় জনবহুল। পথচারীদের কারো না কারোর গুলির শব্দ পাওয়ার কথা। বাড়ি থেকে শখানেক গজ দূরেই ভাড়াটে গাড়ির একটা আড্ডা। সেখান থেকেও কোনো গুলির শব্দ শোনা যায়নি। অথচ আশ্চর্যের ব্যাপার, রোল্যান্ড মারা গিয়েছেন রিভলভারের বুলেটেই। সব রকম তদন্তের পরেও রোমাঞ্চকর এই পার্ক লেন রহস্যের কোনো মোটিভ পাওয়া যায়নি। ঘরের টাকা পয়সা সরানো হয়নি। রোল্যান্ডের কোনো শত্রুও ছিল না, অথচ মানুষটা খুন হলেন। খুনের কারণ পাওয়া না যাওয়ায়
খুবই জটিল হয়ে পড়ল মামলাটা। মামলার পয়েন্টগুলো মাথায় ঘুরপাক খাচ্ছিল, কিন্তু সুরাহা খুঁজে পাচ্ছিলাম না। সন্ধ্যা নাগাদ বেরিয়ে ঘুরতে ঘুরতে পার্ক লেন আর অক্সফোর্ড স্ট্রিটের মোড়ে উপস্থিত হলাম। অনেক লোকের ভিড় ফুটপাতে। যে বাড়িতে ঘটনাটা ঘটেছে অনেকে আঙুল দিয়ে সেটাকে দেখিয়ে নানান কথা আলোচনা করছে। ওপরতলায় জানালা পরিষ্কার দেখা যাচ্ছে, আমিও দেখছি। এমন সময় পিছু হটতে গিয়ে ধাক্কা লেগে একজনের হাত থেকে কয়েকটা বই ছিটকে পড়ে গেল রাস্তার উপরে। তাকিয়ে দেখি আধবুড়ো কুচো একটা লোক আমার দিকে কটমট করে তাকিয়ে আছেন। দুঃখ প্রকাশ করে বইগুলি কুড়িয়ে হাতে তুলে দিলাম ভদ্রলোকের। বইগুলি বগল দাবা করে একটা ঘৃণাসূচক হুঙ্কার ছেড়ে ভদ্রলোক ভিড়ের মধ্যে ঢুকে গেলেন। 427 নম্বর বাড়ির সমস্যায় রয়ে গেল। ধীরে ধীরে পা চালিয়ে বাড়িতে ফিরে এলাম। এরকম আমার পেছন পেছনেই ঘরে ঢুকলেন সেই বই বগলে আধবুড়ো ভদ্রলোক। লম্বা লম্বা সাদা চুল, কাঁচা পাকা জুলফি চোখে পড়বার মতো। অবাক হয়ে তাকাতেই বললেন, কিছু মনে করবেন না, পেছনে পেছনে না এসে পারলাম না, বড্ড রুক্ষ ব্যবহার করে ফেলেছি। বইগুলি তুলে দেবার জন্য আমি কৃতজ্ঞ। আমাকে কিছু বলবার অবকাশ না দিয়েই ভদ্রলোক বলে চললেন, আপনারা দেখছি বই কেনার বাতিক আছে। বাহ, বড় ভালো লাগলো দেখে। ও এই দেখুন, ব্রিটিশ গার্ড, ক্যাটালাস, হোলি ওয়ার, সবই সংগ্রহে রাখার মতো বই আপনার শেলফের ওই ফাঁকাটায়। আমি ঘাড় ঘুরিয়ে শেলফটার দিকে আবার তাকিয়ে শেলফটা দেখে আবার সামনে তাকিয়েছি। চোখ আটকে গেল সঙ্গে সঙ্গে। দেখি স্টাডি টেবিলের ওপাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসছে শার্লক হোমস। সঙ্গে সঙ্গে মাথার ভেতরটা যেন কেমন করে উঠল। একরাশ কুয়াশা ছিটকে পড়ল চোখের উপর। জীবনে এই প্রথম এবং শেষবারের মতো অজ্ঞান হয়ে গেলাম আমি। জ্ঞান যখন ফিরল, দেখি ব্র্যান্ডির ফ্ল্যাক্স হাতে চেয়ারে বসে ঝুঁকে আছে হোমস। কানে বাজল সেই পরিচিত স্বর, যা গত 3 বছর শুনতে পাইনি। মাই ডিয়ার ওয়াটসন, আমাকে ক্ষমা করো, এরকম শক পাবে আমি ভাবতে পারিনি। হোমস, তুমি বেঁচে আছো? সজোরে আঁকড়ে ধরলাম হোমসের 2 বাহু। সেই ভয়ঙ্কর খাদ বেয়ে উঠে আসতে পেরেছ? তোমাকে আবার ফিরে দেখতে পাবো? আমাকে শান্ত করে হোমস আগের মতোই নিরাসক্ত ভঙ্গিতে সিগারেট ধরালো, যেন কিছুই হয়নি। টেবিলে বইয়ের গাদার পাশে লম্বা চুলের রাশি নামিয়ে রাখা। খতিয়ে দেখতে লাগলাম। আগের চাইতে রোগা হয়ে গেছে। সেই তীক্ষ্ণ নাক, ধারালো চিবুক আর শুকনো মুখে রক্তহীনতার পাণ্ডুর ছাপ। ব্যথায় বুক মোচড় দিয়ে উঠল। ছন্ন ছাড়া মানুষটার দিনগুলো যে ভালোভাবে কাটেনি দেখেই বুঝতে পারলাম। 3 বছর অন্তর্ধানের পর সেই প্রথম দেখা। কি একটা কাজের কথা বলতে চাচ্ছিলে, কিন্তু খাদ থেকে কি উঠে এলো সেই ঘটনা না শুনে ওর কোনো কথাই শুনতে রাজি হলাম না। তখন গুছিয়ে বসে সিগারেট টানতে টানতে বলল, তুমি যা ভেবে মুষড়ে পড়ে আছো তা কোনোদিনই ঘটেনি বন্ধু। খাদে আমি পড়িনি। বিস্ময়ে থ হয়ে শুনতে লাগলাম ওর কথা। যে চিরকুটটা তুমি পেয়েছিলে তাতেও কোনো মিথ্যা ছিল না। সরু পথটার যেখান থেকে নিরাপদ জায়গায় যাওয়া যায়, সেখানে পরলোকগত প্রফেসর মরিয়ার্টির মূর্তি চোখে পড়তেই বুঝতে পারলাম আমার সমন উপস্থিত। 2-4টি কথা বলার পর তার অনুমতি নিয়ে চিরকুটটা লেখা শেষ করলাম। তারপর বেড়াবার ছবিটা রেখে সরু পথ ধরে এগিয়ে গেলাম। মরিয়ার্টিও আসতে লাগলো পেছনে। কঠিন মুখ, শয়তানের ঝিলিক চোখে। খাদের একেবারে কিনারায় পৌঁছে ঘুরে দাঁড়ালাম। একটু এদিক ওদিক হলেই অতলে তলিয়ে যেতে হবে। জাপানি কুস্তির বিষয়ে কায়দাকারী সুসঙ্গীন পরিস্থিতিতে আমি বহুবার কাজে লাগিয়েছি। পরপর অবস্থায় সেই বিষয়ে কায়দায় তার আলিঙ্গন থেকে চট করে বেরিয়ে এলাম। মরিয়ার্টি আর টাল সামলাতে পারল না। বিকট চিৎকার করে দুহাতে শূন্য আঁকড়ে ধরবার বৃথা চেষ্টা করলেন। চোখের সামনে তলিয়ে গেলেন নিচে। মুখ বাড়িয়ে অনেক দূর পর্যন্ত তাকে দেখতে পেলাম। ওয়াটসন নেহাতি দৈব সহায় ছিল বলে সেদিন প্রাণে বেঁচে গিয়েছিলাম, কিন্তু
মরিয়ার্টি খাদের তলা পর্যন্ত পৌঁছাবার আগেই শুরু করতে হলো আরেক সংগ্রাম। আমার সঙ্গে শেষ মোলাকাতের সময় যে তিনি একা আসেননি তা আমি জানতাম। নেতার মৃত্যুর প্রতিশোধ নিতে তারা কসুর করবে না, এই চিন্তাটা সে অবস্থাতেই বিদ্যুতের মতো আমার মাথায় হঠাৎ খেলে গেল। মরিয়ার্টির 3 জন অত্যন্ত বিপজ্জনক আমার পিছু নেবে। সমাধানও এসে গেল মাথায় সহজাতভাবে। দুনিয়ার লোককে যদি বিশ্বাস করতে পারা যায় মরিয়ার্টির সঙ্গে আমিও পরলোকের পথে পাড়ি দিয়েছি, তাহলে লোকগুলোর বেপরোয়া কার্যকলাপ আরও বাড়বে। একদিন না একদিন আমি তাদের খতম করার সুযোগ পাব। আর এই 3 জনকে খতম করতে পারলে সম্পূর্ণ নিষ্কণ্টক হয়ে আবার রঙ্গমঞ্চে আবির্ভূত হতে পারব। মুহূর্তের মধ্যে চিন্তাটা মাথায় খেলে যেতেই ঘুরে দাঁড়িয়ে পেছনের পাথরের দেয়ালটা পরীক্ষা করলাম। মাসখানেক পরে তোমার বিবরণে লিখেছিলে দেয়ালটা খাড়া হয়ে উঠে গেছে। কথাটা মিথ্যা ছিল না, তবে দেয়ালে পা রেখে উঠবার মতো ছোট ছোট জায়গার অভাব ছিল না। ওখান থেকে সরু পথে ফিরিনি বলে তুমি ভেজা মাটিতে ফিরতি মুখের পায়ের ছাপ দেখতে পাওনি। ওই থেকেই নিশ্চয়ই নিঃসন্দেহ হয়েছিলে অতল স্পর্শী ওই খাদ আমাকে গ্রাস করেছে। পিছু হেঁটেও বেরিয়ে যেতে পারতাম, কিন্তু তাতেও ধরা পড়ে যাবার সম্ভাবনা ছিল। তাই বিপজ্জনক জেনেও সেই খাড়া পাহাড়ের পাথরে পা রেখে উপরে ওঠা ছাড়া আর কোনো পথ রইল না। সে কষ্টের বর্ণনা দেওয়া সম্ভব নয় ভায়া। একাধিকবার পা হরকেছে, হাতের টানে ঘাসের ছাবড়া উঠে এসেছে। কিছুতেই না দমে ইঞ্চি করে অতি কষ্টে শেষ পর্যন্ত এক শ্যাওলা ঢাকা কয়েক ফুট চওড়া পাথরের তাকের নাগাল পেলাম। শরীরটা তুলে এনে টান টান হয়ে শুয়ে পড়লাম। তুমি শুনলে অবাক হবে, ওভাবে শুয়ে শুয়ে দেখলাম কি গভীর সহানুভূতি আর বিষণ্ণতা নিয়ে আমার পায়ের ছাপ খুঁজে ফিরছ তুমি। শেষকালে নিতান্ত আনাড়িভাবে তদন্ত শেষ করে আগাগোড়া একটা ভুল সিদ্ধান্ত নিয়ে সরাইখানার দিকে রওনা হলো। তখনও পর্যন্ত বিশ্বাস ছিল আমি মানুষের চোখের আড়ালেই রয়েছি, কিন্তু ভুল ভাঙল আচমকা একটা পাথরের চাই যখন ওপর থেকে গড়িয়ে এসে আমার সামনে দিয়ে নিচে চলে গেল। ঘাড় ফিরিয়ে তাকাতেই নজরে পড়ল আকাশের পটভূমিতে একজন মানুষের মাথা। পরক্ষণে গড়িয়ে এলো আরেকটা পাথর, থামলো এসে আমার 1 ফুট দূরে। পলকের জন্য দেখলেও চিনতে ভুল হয়নি লোকটাকে। বুঝলাম বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিতে কোনো চেষ্টারই বাকি রাখবে না। অত করেও ওদের চোখ এড়াতে পারলাম না আমি। দূর থেকে দাঁড়িয়ে নিশ্চয়ই সবই দেখেছে। আরেকবার মুখটাকে নজরে পড়তেই হ্যাচর প্যাচর করে নিচের পথের দিকে নামতে শুরু করলাম। ওয়াটসন, এখন ভাবলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে। স্বাভাবিক অবস্থায় ওইরকম খাড়াই বেয়ে নামার চেষ্টা একেবারেই অসম্ভব। পাথরের তাক তুলে ঝুলে পড়েছি। অমনি সশব্দ আরেকটা পাথর বেরিয়ে গেল মাথার উপর দিয়ে। আমার হাতও গেল পিছলে। হরহর করে নেমে পড়লাম। শরীর কেটে ছিঁড়ে একাকার। খাদে পড়বারই কথা ছিল, কিন্তু দৈবক্রমে এবারও বেঁচে গেলাম। নেমেই লম্বা দূর। অন্ধকারে গা ঢেকে পাহাড়ের সারির মধ্যে দিয়ে 10 মাইল পেরিয়ে গেলাম। সেখান থেকে 1 সপ্তাহ পরে পৌঁছলাম ফ্লোরেন্সে। এমন জায়গা ছিলাম কেউই আমার খবর জানতে পারেনি। কেবল টাকার জন্য লিখতে গিয়ে দাদা মাইক্রোফটকে আমার আত্মগোপনের খবর জানাতে হয়েছে। ভাই, নিজ গুণে তুমি আমাকে ক্ষমা করো। আমি মৃত, এ কথাই দুনিয়ার লোককে জানাতে এবং বিশ্বাস করাতে চেয়েছিলাম। আমি বেঁচে নেই এ কথা মনে প্রাণে বিশ্বাস করেছিলে বলেই অমন রোমাঞ্চকর বিবরণ তোমার পক্ষে লেখা সম্ভব হয়েছিল। তারপরে সকলেই তাদের নিজেদের বিশ্বাস দৃঢ়মূল করেছিল। গত 3 বছরে কয়েকবার কলম হাতে নিয়েও চিঠি লিখতে পারিনি। তোমার গভীর ভালোবাসার কথা মনে করি। আনন্দের উচ্ছ্বাসে তুমি বেসামাল হয়ে পড়তে। তখন ব্যর্থ হতো আমার উদ্দেশ্য। একই কারণে আজও সন্ধ্যায় বই নিয়ে ঝটপট সরে পড়তে হয়েছে। খুবই বিপজ্জনক পরিস্থিতিতে ছিলাম। তুমি খুঁটিয়ে দেখার সুযোগ পেলে নিজেকে সামলাতে পারতে না। সত্য সত্যই চিরদিনের মতো হারাতে হতো আমাকে। অজ্ঞাতবশে থেকেই মরিয়ার্টির মামলার ফলাফল জানলাম। দেখলাম শেষ পর্যন্ত দলের 2 জন ভয়ঙ্কর প্রকৃতির লোকই রইল জেলের বাইরে।
এরা এখন মরণপণ করে আমার পেছনে লেগে রইল। এদের চোখে ধুলো দিয়ে দেশ ভ্রমণে বেরিয়ে তিব্বতের লামাদের সঙ্গে কিছুদিন কাটিয়ে পারস্য, মক্কা ঘুরে ফ্রান্সে ফিরে এলাম। 2 বছর কেটে গেল এইভাবে। ইতিমধ্যে জানতে পারলাম দুজনের মধ্যে একজন শত্রু বাকি রয়েছে। লন্ডনে ফিরে আসবার প্রস্তুতি নিচ্ছি। এমন সময় চোখে পড়ল পার্কল্যান্ড রহস্যের চাঞ্চল্যকর খবর। বিবরণ পড়েই বুঝতে পারলাম এ সময় লন্ডনে ফিরে আসতে পারলে কিছু সুযোগের সদ্ব্যবহার করতে পারব। ওয়াটসন, এরপর আর বিলম্ব করলাম না। বেকার স্ট্রিটে ফিরে এলাম। মিসেস হাডসন তো ভয়ই পেয়ে গিয়েছিলেন আমাকে দেখে। ভায়া, আজ রাতে তোমার সাহায্য আমার দরকার। যদি দুজনে মিলে অভিযান সফল করতে পারি তাহলে বাকি দিন কটা নির্বিঘ্নে কাটাতে আর কোনো বাধা থাকবে না। অত্যন্ত কঠিন আর বিপজ্জনক অভিযান। ঠিক 9:30টার সময় পকেটে রিভলভার নিয়ে বেরিয়ে পড়লাম আমরা। ভাড়াটে গাড়িতে পাশাপাশি যেতে যেতে মনে হলো যেন পুরনো দিনগুলো আবার ফিরে এসেছে। অবশ্য কোথায় চলছি, উদ্দেশ্য কি, সে বিষয়ে হোমস কখনো মুখ খোলেনি। বেকার স্ট্রিটে গেল না হোমস। গাড়ি এসে দাঁড়ালো ক্যাভেন্সি স্কোয়ারের কোণে। গাড়ি থেকে নামার আগে অন্ধকারে চারপাশ দেখে নিল। ব্লাডফোর্ড স্ট্রিটে পৌঁছেই একটা সরু গলিতে টুক করে ঢুকে পড়ল। ওর পেছনে পেছনে এসে ঢুকলাম একটা বাড়ির ভেতরে। ঘুটমুটে অন্ধকার ভেতরটা। দরজা বন্ধ করে দিয়ে একটা বড় খালি ঘরে ঢুকল। কাছাকাছি কোনো আলো নজরে পড়ল না। ধুলো জমা ঘোলাটে সারসি ভেদ করে রাস্তার আলো এসে ঘরের মাঝখানে অন্ধকারে খানিকটা হালকা করেছে। ওতেই কোনো রকমে দুজনকে দেখতে পাচ্ছি। আর কোনো দিকে চোখ চলছে না। ফিসফিস করে হোমস বলল, বেকার স্ট্রিটের আমাদের পুরনো আস্তানার পাশের বাড়ি ক্যামডেন হাউসে এসে উঠেছি আমরা। এই সময় ওর ইঙ্গিতে জানালার সামনে এগিয়ে গিয়ে এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। রীতিমতো চমকে উঠলাম। পরিচিত জানালাটার পর্দা নামানো। ঘরের জোরালো আলোয় জানালার পর্দার মাঝখানে ফুটে উঠেছে স্পষ্ট একটা ছায়ামূর্তি। চেয়ারে মাথা হেলানো কায়দায় বসা ধারালো চোয়ালের মূর্তিটি শার্লক হোমসের। মুখটা অর্ধেক ঘুরিয়ে যেন ঘরে বসে রয়েছে অবিকল হোমস। অথচ হোমস আমার পেছনেই দাঁড়িয়ে। আতকে ওঠা অবস্থায় মুখ দিয়ে বেরিয়ে এলো, এ কি কাণ্ড করেছ? আমি জানবো কি করে হোমস বেশ কিছুদিন আগেই গ্রিনোবলের মাসিও অস্কার মনিয়াকে নিয়ে মোমের আবক্ষ মূর্তিটি তৈরি করে রেখেছিল? বাকি ব্যবস্থাটা মিসেস হাডসনকে দিয়ে বিকেলে এসে করে গেছে। উদ্দেশ্যটা আজ করতে কষ্ট হলো না। নিশ্চয়ই হোমস জানে তার ঘরের উপর সজাগ নজর রেখেছে কেউ। জিজ্ঞেস করলাম, কাদের সন্দেহ করছো তুমি? আমি যে বেঁচে আছি এই খবর যাদের জানবার কথা, রাইকেনবার্গ ফলের তলায় শুয়ে আছে যে চতুর চূড়ামণি, তার সাঙ্গতরা জানে একদিন না একদিন এই ঘরে আমি ঠিকই ফিরে আসব। 3 বছর সামনে পাহারা দিয়েছে, বাড়ি ঢোকার সময় নজর এড়াতে পারিনি। জানালা দিয়ে বাইরে চোখ ফেলতেই ওদের চৌকিদারের উপর চোখ পড়ে গিয়েছিল। লোকটার নাম পার্কার। নিরীহ প্রকৃতির, কিন্তু ফাঁস দিয়ে খুন করে রাহাজানি হলো পেশা। কিন্তু ভয়টা ওকে নয়, ওর পেছনের ভয়ঙ্কর লোকটাকে। রাইকেনবার্গ ফলের পাহাড়ের চূড়োয় পাথর গড়িয়ে দিয়ে সেই চেয়েছিল আমাকে তার বন্ধুর মরিয়ার্টির পাশে পাঠাতে। আমার পিছু ছাড়েনি, কিন্তু জানতে পারিনি যে তার পিছু নিয়েছি আমরাও। জানালার পর্দার ডামির কালো ছায়াটা হলো টোপ, আমরা শিকারী। হোমসের মতলব এবার পরিষ্কার হয়ে গেল। অন্ধকার নিস্তব্ধ ঘরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। সময় বয়ে চলল নিঃশব্দে। অন্ধকারে চোখ তুলে সামনের জানালার দিকে তাকাতেই চমকে উঠলাম আরেকবার। ছায়াটা নড়ে গেছে। পাশ ফেরা অবস্থা থেকে ঘুরে পেছন ফিরে বসেছে। হোমস বলল, বোকার মতো কাজ করলে তো চলবে না। 2 ঘন্টা হলো এ ঘরে এসেছি। এর মধ্যে মিসেস হাডসন মূর্তিটাকে নাড়িয়ে চাড়িয়ে বসিয়েছে সব শুদ্ধ 8 বার। সামনের দিকে থাকার ফলে তার ছায়া পর্দায় পড়ছে না। কথা বলতে বলতে আচমকা থেমে গেল হোমস। কান পেতে কি যেন শুনল। তারপরেই এক ঝটকায় আমাকে ঘরের কোণে টেনে নিয়ে গেল। উত্তেজনায় থরথর করে কাঁপছে।
মুহূর্ত কয়েক পরেই খুব মৃদু চাপা একটা আওয়াজ কানে বাজল। আমাদের পেছনের দিকে বাড়ির ভেতরে একটা দরজা খোলা এবং বন্ধ হওয়ার আওয়াজ হলো। কে যেন পা টিপে এগিয়ে আসছে। রিভলভারটা হাতে রেখে যথাসম্ভব দেয়ালের সঙ্গে সেটে রইলাম। একটু পরে অন্ধকারের পটভূমিকায় নজরে এলো এক আবছা ছায়ামূর্তি। এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে হিংস্র সাপদের সতর্কতায় গুড়ি মেরে এগিয়ে এলো ঘরের মাঝখানে। ঠিক 3 গজের মধ্যে রয়েছে মূর্তিটা। বুঝতেই পারেনি যে আমরাও রয়েছি ঘরে। নিঃশব্দে জানালার কাছে গিয়ে আলতোভাবে খানিকটা তুলে ধরল জানালার শার্সি। সঙ্গে সঙ্গে রাস্তার আলোয় দেখতে পেলাম মুখটাকে। শিকারী বেড়ালের মতো দপদপ করে জ্বলছে চোখ দুটো। বয়স হয়েছে, সরু নাক, সামনের দিকে ঠেলে বার করা, উঁচু কপাল, মাথায় সামনের দিকে টাক, মস্ত একজোড়া গোফো আছে। ওভারকোটের মধ্য দিয়ে ইভিনিং ড্রেসের আভাস দেখা গেল। গম্ভীর মুখ জুড়ে রুক্ষ রেখা। হাতে লাঠির মতো একটা জিনিস ছিল। ঠক করে সেটা মেঝের উপর রাখল। একটা ধাতব শব্দ হলো। পকেট থেকে বড় আকারের কি একটা বার করল। কিছুক্ষণ পরেই তীক্ষ্ণ জোরালো একটা আওয়াজ উঠল, যেন ঘাঁটিতে আটকে গেল স্প্রিংয়ের কিছু। দুরু দুরু বুকে লোকটার তৎপরতা দেখে চলছি। এবারে হাঁটু গেড়ে সামান্য ঝুঁকে কিসে চাপ দিয়ে ধরল। অনেকক্ষণ ধরে যাতা ঘোরাবার পর ঘরঘর করে একটা আওয়াজ হলো। শেষ হয়ে আবার একটা জোরালো ক্লিকের শব্দ। এবারে সিধে হয়ে দাঁড়াতেই চোখে পড়ল বন্দুকের মতো একটা জিনিস। ব্রিজের দিকটা খুলে কি একটা চুকিয়ে বন্ধ করে দিল ব্রিজ ব্লক। বিদঘুটে বারটা কাঁধের উপর তুলে নিয়ে এবারে এগিয়ে গিয়ে নলের দিকটা জানালার কিনারে রেখে তন্ময় হয়ে টিপ ঠিক করল। বিদঘুটে বারটা কাঁধের উপর তুলে রেখে ছায়ামূর্তির নিশানা বরাবর একবার চোখ তুলে তাকিয়ে নিলাম। হঠাৎ নিথর হয়ে গেল মূর্তিটা। পরক্ষণেই ঘোড়ার উপর আঙুল চেপে বসল। সনসন শব্দের সঙ্গে সেই মুহূর্তেই হোমস লাফিয়ে পড়ে এক ঝাটকায় লোকটাকে আছড়ে ফেলল মেঝের ওপর। কিন্তু মুহূর্তের মধ্যে ছিটকে সরে গিয়ে সে চেপে ধরল হোমসের টুটি। লাফিয়ে পড়ে রিভলভারের বাট দিয়ে মাথায় ঘা মারলাম। সঙ্গে সঙ্গে মেঝের উপর লুটিয়ে পড়ে গেল। ঝাঁপিয়ে পড়ে চেপে ধরলাম। সেই মুহূর্তে তীব্র শব্দে হোমস হুইসল বাজিয়ে দিল। পরক্ষণেই বুটের খুটখাট শব্দ তুলে ঘরে ঢুকল সাদা পোশাক পরা লেস্ট্রেড আর 2 জন কনস্টেবল। তারা ধরাশায়ী লোকটাকে চেপে ধরাতে আমরা উঠে দাঁড়ালাম। আমি নিজে এসে গেছি মিস্টার হোমস। বড় খুশি হলাম আপনাকে আবার লন্ডনে দেখে। বলতে বলতে 2টা মোমবাতি জ্বালিয়ে নিল লেস্ট্রেড। এবারে বন্দুকবাজের মুখটা স্পষ্ট দেখতে পেলাম। সতেজ মুখে নিষ্ঠুর শয়তানি মাখানো, চওড়া কপাল আর চিবুক দেখলেই বোঝা যায় জীবনে পরোয়া করেনি কাউকে। ক্রূর নীল চোখে অপরিসীম ঘৃণা আর বিস্ময় দিয়ে তাকিয়ে আছে হোমসের দিকে অপলকে। পোশাক ঠিক করতে করতে হোমস বলল, কর্নেল, রাইকেনবার্গ ফলের পাহাড়ে পলকের দেখার পরে শেষ দৃশ্যের মিলনটা খুব সুখকর হল না বলে খুবই দুঃখিত। দাঁতে দাঁত পিষে কটমট করে তাকিয়ে অস্ফুষ্টে গর্জে উঠল কর্নেল। লেস্ট্রেড, ভদ্রলোকের পরিচয়টা জেনে নাও তোমরা। কর্নেল সেবাস্টিয়ান মোরেন। হার ম্যাজিস্ট্রিসের ইন্ডিয়ান আর্মিতে এর যথেষ্ট সুনাম রয়েছে। কেবল তাই নয়, আমাদের পূর্বাঞ্চলের সাম্রাজ্যে সবসেরা বন্দুকবাজ। কি হলো কর্নেল, এভাবে বোকাবনে যাবেন বোধহয় ভেবে আসতে পারেননি, তাই না? কর্নেলের চোখে মুখে জিঘাংসা যেন ফেটে পড়ছে। নিষ্ফল আক্রোশে কেবল ফুঁসতে লাগলেন। আমিও অবশ্য কম অবাক হইনি কর্নেল। ভেবেছিলাম রাস্তা থেকে হুকুম দিয়েই কাজটা সারবেন। নিজেই যে এই খালি বাড়ির জানালার সামনে বসে নিশানা তাক করবেন তা ভাবতে পারিনি। সে কারণে লেস্ট্রেডকে সাঙ্গপাঙ্গ নিয়ে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছিলাম। লেস্ট্রেড এর শব্দহীন অস্ত্রের অসাধারণ ক্ষমতা। প্রফেসর মারিয়ার্টি বানিয়েছিলেন অন্ধ জার্মান মেনানিক ভন হার্ভারকে দিয়ে। ভন হার্ভার আমার পরিচিত। তার এই অস্ত্রের কথা আমার জানা ছিল না, কিন্তু হাতে নিয়ে দেখিনি কখনো। মন দিয়ে জিনিসটাকে দেখে রেখো লেস্ট্রেড। আচ্ছা, চার্জটা কি আনবে কর্নেলের বিরুদ্ধে? কেন, মিস্টার হোমসকে খুনের চেষ্টা? ওখানে থামলে চলবে না লেস্ট্রেড।
গোটা পুলিশ বাহিনী যাকে হন্য হয়ে খুঁজছে, যিনি গত মাসের 30 তারিখে 42 নম্বর পার্ক লেনের বাড়ির খোলা জানালা দিয়ে এয়ারগানের বুলেটে 42 নম্বর পার্ক লেনের বাড়ির খোলা জানালা দিয়ে অনারেবল রোনাল্ড অ্যাডওয়ারকে খুন করেছেন, ইনি সেই কর্নেল সেবাস্টিয়ান মোরেন। চলো আমরা ভাঙা জানালার স্টাডিতে আধ ঘন্টা বসে সিগারেট টেনে যাবে। অনেকদিন পরে আমাদের বহু স্মৃতির সাক্ষী পুরনো ঘরগুলো দেখলাম। মাইক্রফট হোমসের তত্ত্বাবধানে আর মিসেস হাডসনের যত্নে ঘরের কোথাও কোনো পরিবর্তন আসেনি। যেখানকার যা তেমনই আছে। সেলফের বই, ক্রাফট বুক, রেখাচিত্র, বেহালার বাক্স, পাইপের র্যাক, মাইতামাক রাখার পারস্যের চার্টটিও একইভাবে আছে। ঘরে হাজির ছিলেন উল্লসিত মিসেস হাডসন। সেই অদ্ভুত ডামিটা দেখলাম, নিখুঁত গড়ন, গায়ের রং পর্যন্ত। স্বয়ং হোমস বললেই ভুল হয়। ফুলের টব রাখার টেবিলে বসানো আছে মূর্তিটা। হোমসের নিজস্ব কায়দায় তারই পুরনো ড্রেসিং গাউনটা জড়ানো। রাস্তা থেকে দেখলে ক্ষুণাক্ষরও সন্দেহ করবার উপায় নেই। ঘরে ঢুকেই হোমস ধন্যবাদ জানালেন মিসেস হাডসনকে। তার সাহায্য না পেলে এমন নিখুঁতভাবে শত্রুকে ধোঁকা দেওয়া সম্ভব হতো না। দেখলাম বুলেটটা মাথার ভেতর দিয়ে গিয়ে দেয়ালে লেগে চ্যাপ্টা হয়ে পড়ে আছে। সেটা তুলে নিয়ে হোমস বলল, ওয়াটসন দেখলে বুঝবার উপায় আছে যে রিভলভারের নরম বুলেট, এই জিনিসটি এয়ারগান থেকে ছোড়া যায়, কারোর মাথায় আসবে না। যেমন এর নির্মাণ প্রতিভা, তেমনই অব্যর্থ টিপ। মাথার ঠিক ভেতর দিয়ে ঢুকে ব্রেনটাকে লণ্ডভণ্ড করে দিয়ে বেরিয়ে গেছে। ইন্ডিয়াতে এমন বন্দুকবাজ দ্বিতীয়টি ছিল না। কথা বলতে বলতে সেলফ থেকে জীবনচরিত স্ক্র্যাপবুক টেনে নিয়ে কর্নেল মোরেনের নামটা খুঁজে বার করলেন। প্রফেসর মরিয়ার্টির নামও জানা ছিল না আমার। হোমসের ভাষায় শতাব্দীর শ্রেষ্ঠ প্রতিভাধর মরিয়ার্টির পরিচয়ে জেনেছিলেন হোমসের কাছ থেকে। কর্নেলের জীবন ইতিহাসও জানবার সুযোগ পেলাম এখন। হোমসের হস্তাক্ষরে পরিষ্কার লেখা রয়েছে, লন্ডনের দ্বিতীয় বিপজ্জনক ব্যক্তি। লোকটার সৈনিক জীবন গৌরবময়, কিন্তু একসময় বিপথে পা বাড়ালেন। ফলে জানাজানি হয়ে ইন্ডিয়া ছাড়তে হলো। অবসর নিয়ে লন্ডনে ফিরলেন। শুরু হলো কুকর্ম এখানেও। সুনজরে পড়তে টেনে নিলেন প্রফেসর মরিয়ার্টি। দলের পান্ডা করে নিলেন কিছুদিনের জন্যে। প্রচুর টাকা ঢাললেন কর্নেলের পেছনে। সাধারণ অপরাধীদের দিয়ে কোনোদিন সম্ভব নয় এমন দু একটি কাজ করিয়ে নিলেন। 1887 সালে লর্ডারে মিসেস স্টুয়ার্ডের মৃত্যুর পেছনে হাত ছিল এই কর্নেলের, কিন্তু তাকে এমনভাবে আড়াল করে রাখা হয়েছিল যে কিছুই প্রমাণ করা সম্ভব হয়নি। মরিয়ার্টির দল ভেঙে যাওয়ার পরও মোরেন থেকে গিয়েছিল ধরাছোঁয়ার বাইরে। হোমস বলল, ওয়াটসন, নিশ্চয়ই ভুলে যাওনি? তোমার বাড়িতে তোমাকে ডাকতে গিয়ে ঘরে ঢুকে আগে জানালা বন্ধ করেছিলাম। পৃথিবীর সব থেকে সেরা বন্দুকবাজের একজনের হাতে অসাধারণ এয়ারগানটির অস্তিত্ব আমার জানা ছিল বলেই ভুল করেও অসতর্ক থাকার সাহস পাইনি। সুইজারল্যান্ডের মরিয়ার্টির সঙ্গে ইনি আমার পেছনে ধাওয়া করেছিলেন। রাইকনবার্গের পাথরের তাকে ইনি আমাকে তাক করে পাথর গড়িয়ে দিয়েছিলেন। ফ্রান্সে অজ্ঞাতবাসের সময়ে অপরাধ সংক্রান্ত খবর খুঁটিয়ে পড়তাম। ভাবতাম কবে আবার কর্নেলকে আমার পিছু নেওয়াতে পারব। জানতাম সুযোগ একদিন আসবেই। রোনাল্ড অ্যাডওয়ারের মৃত্যুর খবর আমার প্রতীক্ষার অবসান ঘটালো। কাজটি যে কর্নেলের তা বুঝতে দেরি হয়নি আমার। তাস খেলার সময় রোনাল্ডের পিছু নিয়ে ক্লাব থেকে বাড়ি পর্যন্ত এসেছিলেন। পরে সুযোগ বুঝে গুলি চালিয়েছিলেন। লন্ডনে এসেই কিন্তু পাহারাদারের নজরে পড়ে গেলাম। কর্নেল জেনে গেল সব। রোনাল্ডের খুন হবার সঙ্গে সঙ্গেই আমার প্রত্যাবর্তনের কারণটা গোপন থাকলো না তার কাছে। হুঁশিয়ার হয়ে গেলেন আর আমাকে সরাবার জন্য উঠে পড়ে লাগলেন। সঙ্গে সঙ্গে আমিও পুলিশকে সতর্ক করে দিয়ে ছায়াবাজির টোপ ফাঁদলাম। আমি বললাম, কিন্তু রোল্যান্ডকে খুন করার পেছনে কর্নেলের উদ্দেশ্যটা কি ছিল? ভায়া, আমার অনুমান কখনো মিথ্যে হয় না জানো। তদন্তের সময় জানা গিয়েছিল মোরেন আর রোনাল্ড দুজনে মিলে প্রচুর টাকা জিতেছিল, কিন্তু রোল্যান্ড বুঝতে পেরেছিলেন কর্নেল তাকে ঠকাচ্ছে। আমার বিশ্বাস আড়ালে ডেকে নিয়ে কর্নেলকে শাসিয়েছিলেন। ক্লাবের সভ্য তালিকা থেকে নাম কাটিয়ে দেওয়ার ভয়ও নিশ্চয়ই দেখিয়েছিলেন। কর্নেল তখন বেঁচে ছিলেন তাস খেলে অসাধু উপায়ে উপার্জনের টাকা দিয়ে। ক্লাব থেকে নাম কাটা গেলে জীবনের মতো তাস খেলাও বন্ধ হবে, পথে বসবেন তিনি। তাই সময় ব্যয় না করে সেই দিনই খুন করলেন রোনাল্ডকে। অসৎ পার্টনারের সঙ্গে যে টাকা জিতছিলেন
তাই হিসেব করতেও বসেছিলেন। মা আর বোন এসে দেখে ফেলবার আগেই তাই নিজের দরজা বন্ধ করে কাজটা সারতে চেয়েছিলেন। কি ভাইয়া, হিসাবে কোথাও গরমিল আছে? বললাম, নিছক সত্যটাই মনে হচ্ছে তোমার অনুমানে ধরা পড়েছে। মামলা উঠলেই সত্যি মিথ্যা যাচাই হয়ে যাবে। যাই হোক, এবার আমি নিশ্চিত কর্নেল মোরেনের আতঙ্ক আর ততস্থ থাকতে হবে না। আবার শুরু হবে শার্লক হোমসের পুরনো জীবন। গল্পটা এখানেই শেষ। ধৈর্য ধরে গল্প শোনার জন্য ধন্যবাদ। কুপির আলো এবং আলো ছায়াতে তো গল্প উপন্যাস শোনাবই, তবে ভূত নেশনে সরাসরি আপনাদের সাথে থাকব। আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজেও যুক্ত হবেন। স্ক্রিনে দেওয়া মেইল অ্যাড্রেসে কিংবা ফেসবুক পেজে কথা হবে। আপনাদের পাঠানো মেইল আপনাদের পড়ে শোনাব। আপনাদের সাথে ঘটা কিংবা আপনাদের কাছের মানুষদের সাথে ঘটা কোনো ভয়াবহ অভিজ্ঞতা বা অদ্ভুত কোনো স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আপনাদের নিজেদের এবং আত্মীয়দের সাথে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা বা দুঃখ স্মৃতি কিংবা রহস্যময় কোনো স্মৃতি আমাদের সাথে শেয়ার করতে পারেন। অবশ্যই আপনারা মেইল করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন। আপনার মতামত দিয়ে আরও কিভাবে আমরা ভূত নেশনের এপিসোডগুলোকে ভালো করতে পারি সে সম্পর্কে মতামত জানাবেন। ধন্যবাদ।